নমস্কার। গল্প সঙ্গীত গল্পের আসরে সকল শ্রোতাবন্ধুকে স্বাগত জানাই। গল্প সঙ্গীত আজকের নিবেদন অনুরূপা দেবীর লেখা গল্প মিলন। সুধার বিবাহ হইয়াছিল এই পর্যন্ত। সে তাহার স্বামীকে কখনো চোখে দেখে নাই। সেই যা বিবাহের দিন ও ফুলশয্যার রাত্রে অন্ধকারের মধ্যে সাক্ষাৎ ও আলাপ। সুধা কুলীন কন্যা নহে এবং গরিবের ঘরের মেয়েও নয়। তবু যে কেন তাহার এই ৭-১০ বৎসর বয়স পর্যন্ত তাহাকে স্বামী দর্শনে বঞ্চিত থাকিতে হইয়াছিল, তাহার জীবনের সেই বিড়ম্বনা সম্বন্ধে একটু পূর্বাভাস দেওয়া আবশ্যক। বিবাহের অল্পদিন পরেই সুধার পিতামহের সহিত তাহার শ্বশুরের একটা সামান্য বিষয় লইয়া মনোবাদ আরম্ভ হইয়া শাখায় পল্লবে সেটা ক্রমেই বহু বিস্তৃত হইয়া ওঠে। সেই সময় সুধার শ্বশুর বলিয়া পাঠান, আজই আমার বউ পাঠিয়ে দাও, অমন বাড়ি আমি বউ রাখব না। সুধার পিতামহ ইহার বেশ সদুত্তর দিয়া লোক ফিরাইয়া দিলে উত্তর আসিল, যদি ১ সপ্তাহ মধ্যে বুড়ো নিজে এসে মেয়ে পৌঁছে ক্ষমা চেয়ে যায় তো ভালো, না হলে ফের ছেলের বিয়ে দেব। আমি হরনাথ ঘোষ, আমার ছেলের পায়ে মেয়ে দিয়ে ওর ১৪ পুরুষের মুখ উজ্জ্বল হয়েছে, জানে না আমায় অপমান। কিন্তু বৃদ্ধ উমাপদ মিত্র বড় কম জেদিত নহেন। তিনি সকলকার সভয় মিনতি উপেক্ষা করিয়া উত্তর দিলেন, যদি কখনো নিজে যাচিয়া আসিয়া পুত্রবধূ লইয়া যান তো তাহার নাতনি সে ঘরে ঘর করিতে যাইবে, এ না হইলে তিনিও মেয়ে পাঠাইবেন না। শুনিয়া পাড়ার লোক ছি ছি করিতে লাগিল। পুত্র সভয়ে অনুনয় করিয়া বলিলেন, বাবা, এটা কি ভালো হলো? মেয়েটা যে জন্মের মতো যায়। বৃদ্ধ শুধু ভ্রুকুটি করিলেন, উত্তর করিলেন না। ইহার পর একদিন লাল কাগজে সোনালী অক্ষরে ছাপা এক নিমন্ত্রণ পত্রে এই খবরটি জানা গেল, আগামী ১৭ই আষাঢ় রবিবার আমার পুত্র শ্রীমান সুধীর চন্দ্রের ১০ ঘড়া নিবাসী শ্রীযুক্ত রামহরি বসু মহাশয়ের প্রথমা কন্যা শ্রীমতী কুসুম কুমারী দাসীর সহিত শুভ বিবাহ সম্পন্ন হইবে। মহাশয়েরা সবান্ধবে ইত্যাদি ইত্যাদি। সুধার মা এই সংবাদ পাইয়াই শয্যা গ্রহণ করিলেন। পিতা আর একবার পিতার কাছে অনুনয় করিতে গিয়া দ্বিগুণ হতাশা লইয়া ভগ্ন মনে ফিরিয়া আসিলেন। সুধা কিছু ভালো করিয়া না বুঝিলেও তাহার পক্ষে যে একটা কিছু মারাত্মক কাণ্ড ঘটিতেছে ইহা বুঝিয়া মুখ মলিন করিয়া রহিল। আপনার জেদে জেদি বৃদ্ধ উমাপদ তৎক্ষণাৎ তাহার উকিল ডাকাইয়া এক উইল প্রস্তুত করাইলেন। তাহাতে আর সব কথার সঙ্গে এই কথাটা রহিল, তাহার জ্যেষ্ঠা পৌত্রী শ্রীমতী সুধাময়ী নগদ ২৫,০০০ টাকা পাইবে। যদি তাহার স্বামী তাহাকে গ্রহণ না করিয়া অন্য দ্বার পরিগ্রহণ করেন, তাহা হইলে এই পিতামহ দত্ত টাকায় সুধার স্বামীর কোনোই স্বত্বাধিকার জন্মিবে না। যদি তাহার স্বামী দ্বিতীয় পত্নী গ্রহণের পর আবার কখনো তাহাকে গ্রহণ করিতে চাহেন এবং সুধা স্বপত্নীর স্বামী গ্রহণে সম্মত হয়, তাহা হইলে তাহার এই পিতামহ দত্ত সম্পত্তিতে কোনো সত্ত্ব থাকিবে না। ইহার অর্থ হরনাথ ঘোষ বোধহয় বধূর এই মোটা রকম নগদ টাকাটা ত্যাগ করিবেন না। তাহার এদিকে যে বিলক্ষণ লোভ আছে তাহা এই সম্প্রতি তাহার সহিত কুটুম্বিতা সূত্রে আবদ্ধ উমাপদ মিত্রের তো আর অজ্ঞাত ছিল না। যাহা হোক, তাহার জাল পাতিবার উদ্দেশ্যটা আর এক দিক দিয়া সফল হইয়া গেল। জামাতা সুধীরচন্দ্র এই নূতন বিবাহটার দিন কয়েক পূর্বে হঠাৎ একদিন নিরুদ্দেশ হইয়া গেলেন। প্রথমটা এই কাণ্ডে উমাপদর হাত আছে সন্দেহে
হরনাথ তাহার পরেই অগ্নিমূর্তি হইয়া উঠিয়াছিলেন, কিন্তু অল্প পরেই জানা গেল যে তা নয়। তিনি তখন পি&, কোম্পানির আপলো নামক জাহাজে আরব সমুদ্র পার হইতেছেন। তাহার বিয়ে পাশের 40 টাকা বৃত্তি জমানোর ও বিবাহে দাদা শ্বশুর দত্ত বহুমূল্য ঘড়ি, চেন, হীরার আংটি, আশীর্বাদী ও সম্প্রদানের দক্ষিণা প্রভৃতির গিনি, মোহর প্রভৃতি যা কিছু বিক্রয় করিয়া যাহা পাইয়াছেন, তাহা লইয়াই আত্মরক্ষার্থ গৃহত্যাগ করিয়াছেন। পত্রের শেষে লেখা ছিল, বাবা, আপনার অবাধ্য হইলাম বটে, কিন্তু তবু আমি নিশ্চিত জানি যে আপনার অগাধ স্নেহ আমার এ অপরাধকে ক্ষমা করিতে অসমর্থ হইবে না। তাহার পর সুদীর্ঘ 5 বৎসর গত হইয়াছে। সুধীরচন্দ্র এখন সিভিল সার্ভিস পাশ করিয়া দেশে ফিরিয়াছেন। ইউরোপ হইতে 1 বৎসর হইল ভারতে আসিয়াও সুধীর কিন্তু এ পর্যন্ত দেশ বলিতে সাধারণে যাহা বুঝে, অর্থাৎ স্বগ্রামে পদার্পণ করেন নাই। বোম্বাইয়ে সে চাকরি পাইয়াছিল, আসিয়া অবধি সে সেইখানেই আছে। হঠাৎ বাড়ি আসিলে যদি গ্রামে কোনরূপ বিপ্লব দেখা দেয়, ভয় সেইখানে। বাড়ির লোকের ক্ষমা করিতে অবশ্য বিলম্ব ঘটে নাই। বাপ আসিয়া দেখা করিয়া গিয়াছেন। শ্বশুরও একবার পূজার বন্ধে দেশ ভ্রমণের ছলে জামাতাকে দেখিতে আসিয়াছিলেন, কিন্তু সুধারই ভাগ্যে এ পর্যন্ত স্বামী সন্দর্শন ঘটিয়া উঠিল না। তাহার শ্বশুর হরনাথ ঘোষ ও পিতামহ উমাপদ মিত্র উভয়ই এখন পরস্পরের হার মানার প্রতীক্ষা করিয়া অনর্থক এই বিলম্বটা করিতেছেন। দুজনেই ভাবিতেছিলেন একবার মুখ ফুটিয়া বলিলে হয়, কিন্তু জেদে উভয়ই সমান, কে প্রথম ঘাট মানিয়া নিচু হইতে যাইবে। শেষে ভাবিয়া চিন্তিয়া সুধীরের পিতা সুধীরকে প্রথমে দেশে আনাই স্থির করিলেন। বিধান ব্যবস্থা লইয়া প্রায়শ্চিত্ত করিয়া জাতে উঠিবার সব উদ্যোগ হইল। পিতৃপিতামহের জলপিণ্ড নহিলে যে লোপ পায়, সুধীরও ইহাতে অমত করিল না। সে আসিয়া যথাকার্য শেষ করিয়াই একদিন থাকিয়া ছুটি নাই বলিয়া কর্মস্থলে মাকে সঙ্গে লইয়া চলিয়া গেল। সেও সেই জেদি পিতার পুত্র। পিতা না বলিলে আর দাদা শ্বশুর না ডাকিলে সেই বা কেন যাচিয়া শ্বশুর বাড়ি যাইবে? বেচারি সুধারই শুধু কোনো রকমেরই মানাভিমানের জেদ ছিল না, সেই শুধু লজ্জার দায়ে পড়িয়া মাঝে হইতে এই কষ্টটা পাইতেছিল। আর তাহার বাপ মার কষ্ট তো তাহার চেয়ে অধিকতর। তবে তাহারা অত্যন্ত উৎকণ্ঠিত হইয়া দিন কাটাইতেছিলেন বটে, কিন্তু জামাতার ধরন ধারণে তাহাদের মনে ভবিষ্যতের জন্য যথেষ্ট আশাও যেন ধীরে ধীরে সঞ্চিত হইতেছিল। বিলাতের পরশমণি যে এই বঙ্গ যুবককে পিত্তল হইতে সোনায় পরিণত করিতে পারে নাই, তাহা তিনি স্বয়ং তাহার বাসায় গিয়া দেখিয়া আসিয়াছিলেন। এমনইভাবে চলিতে চলিতে হঠাৎ একদিন বুঝি সুধার একঘেয়ে জীবন নদীতে একটা ছোট রকম বন্যা আসিল। একদিন প্রভাতে সে একখানি সাদা সিধা চৌকা খাম ছিঁড়িয়া চোখ মুখ লাল করিয়া এক গা ঘামিয়া এই পত্রখানি পাঠ করিল। সুধা, তুমি আমায় চেনো না, তবু এইটুকু আশা করে লিখছি যে হয়তো আমায় একেবারে ভুলেও যাওনি। যদি জিজ্ঞাসা করো হঠাৎ আজ কেন এতদিন পরে এ চিঠি লিখছি, তার উত্তর দিতে হয়তো আমি পেরে উঠব না, কেননা নিজেই তা তো দেখছি বুঝে উঠতে পারছি না। আজ এই চিঠিটুকু লিখবার বড়ই লোভ হলো, তাই একটু লিখে ফেললুম। এর জন্য কি বাড়ির লোকেরা রাগ করবেন? সুধীর। সুধার বিবাহের দিন ধরিয়া 5 বৎসর 3 মাস 7 দিন পরে এই সুধার প্রথম প্রেমপত্র লাভ। সুধা এখন তো বড় হইয়াছিল, তাহার নিজের সঙ্গীন অবস্থা বুঝিবার সময় তাহার হইয়াছে। সে জোর করিয়া লজ্জা অভিমান ত্যাগ করিয়া কাহারও মধ্যস্থতা ব্যতিরেকেই লিখিল।
এতদিন পরে অভাগিনী সুধাকে তবে আবার মনে পড়িয়াছে? যদি মনে পড়িয়াছে তবে দয়া করে মনেই রেখো, আর যেন ভুলো না যে আমি তোমার চিরদুঃখিনী সুধা। চিঠি পাঠাইয়া দিয়া সুধা বুঝিল এ চিঠির ধরনটা যেন নোভেলি ছাঁদের হইল, কিন্তু তখন আর সে কি করিতে পারে? চিঠি তো ডাক বাক্সের দিকে অগ্রসর হইয়াই গিয়াছে। যা হয় হোক, এই ভাবিয়া সে লজ্জা ভুলিবার চেষ্টায় অধিকতর লজ্জিত হইয়া রহিল। ইহার পরে উভয়েরই 2-3খানা পত্র বিনিময় হইয়াছিল। শেষ পত্রে সুধা জানিল তাহার স্বামীর শরীর তেমন সুস্থ নাই। তিনি কিছুদিনের জন্য ছুটির দরখাস্ত করিয়াছেন, হয়তো দার্জিলিং নয়তো সিমলা, এমনই একটা কোথাও যাইবেন। সঙ্গে থাকিবেন তাহার পিতা। একটা নিঃশ্বাস ফেলিয়া সুধা ভাবিল, তবু বলতে পারেননি তোমার কাছে যাব কি তোমায় আনতে যাব। পুরুষ মানুষ কত নিষ্ঠুরী হয়। পূজার বন্ধে জব্বলপুরে পিসিমার বাড়ি পিতার সহিত বেড়াইতে আসিয়া সুধা একটু আনন্দ পাইল। পিসিমার মেয়েরা তাহার সমবয়সী। কয়েকদিন গত হইলে একদিন সুধা, স্নেহ ও নিরোধ মার্বেল ডগ দেখিবার জন্য বড়ই ব্যস্ত হইয়া উঠিয়াছিল। সুধার পিসিমা বলিলেন, আজ থাক বাছা, আজ উনি বাড়ি নেই, আর একদিন তখন যেও সব। কিন্তু মেয়েরা কিছুতেই সে কথায় কান দিল না। সুধা বলিল, তা নাই বা পিসেমশাই থাকলেন, বিনোদদা আমাদের নিয়ে যাবেন। তোমার দুটি পায়ে পড়ি পিসিমা, আজ আমাদের যেতে দাও। কোন দিন আবার বাবা ফিরে যেতে চাইবেন তার কি কিছু ঠিক আছে? আজই আমরা দেখে আসি। অগত্যা অনিচ্ছা সত্ত্বেও পিসিমা সম্মতি দিলেন। মেয়েরা আনন্দে তাড়াতাড়ি যেমন পারিল গুছাইয়া লইয়া বাহির হইয়া পড়িল। বিনোদ কুমার দর বাড়িবার জন্য একবার একটু মুখ গম্ভীর করিয়া বলিলেন, আমি যে তোদের এতগুলোকে ঘাড়ে করে বইব, তার জন্যে কি আমায় তোরা দিবি তা বল। স্নেহ রাগিয়া বলিল, দেবো আবার কি গো? বড় ভাইকে বুঝি আবার কেউ কিছু শোধ দেয়? না, দেয় না। বড় বুঝি বানের জলে ভেসে এসেছে। সুধা, তুই তো ভাই খুব বড় মানুষ, তুই কি দিবি বল দেখি? তুই হলি ম্যাজিস্ট্রেট মহিষী, যে সে কি? সুধার কর্ণমূল হইতে চক্ষের প্রান্ত পর্যন্ত লজ্জায় লাল হইয়া উঠিল। কি হিসাবে তাহাকে বড় মানুষ বলা হইতেছে তাহাই বুঝিয়া কি তাহার এ লজ্জা? হায়, বিনোদ তো তাহার অন্তরের বিপুল দৈন্য দেখিতে পায় না। সে যে ভিখারিনীরও অধম। কিন্তু তা পায়। বিনোদও তো তাহার সত্যকার অবস্থা না জানে তা নয়। এই পরিহাসে তাহার মুখের করুণ ভাব দেখিয়া বিনোদ পরিহাস সম্বরণ করিয়া বলিল, নে নে, তোরা যাবি তো তৈরি হয়ে নে চট করে। সুধা অনুরোধ করিল, পিসিমা তুমিও চলো না। পিসিমা ইহাতে রাজি হইতে পারিলেন না। কহিলেন, না বাছা, উনি দাদা কেউ বাড়ি নেই, কখন ফিরে আসেন? সবাই বাড়ি ছেড়ে গেলে কি চলে? না হয় আমার দেখা নাই হলো। দেবতাও নয়, ঠাকুরও নয়, ঝর্ণা পাহাড় এইসব আমার দেখতে যেতে বড় ইচ্ছেও করে না। তোরা সব খুব সাবধানে যাস। পিসিমার যেমন সবেতেই ভয়, এই তো এখান থেকে এখানে, তার আবার সাবধানী বাকি আর কি বাকি। পৌঁছিতেই বেলা পড়িয়া আসিয়াছিল। দেখাশোনা করিতেই সন্ধ্যা ঘনাইয়া আসিল। যখন শ্বেত মার্বেলের উপর প্রচণ্ড বেগে সূর্যাস্তের শেষ রশ্মি বিমিশ্র স্বর্ণবর্ণ জলস্রোত আছড়াইয়া পড়িয়া হীরক চূর্ণের ন্যায় চারিদিকে ঠিকরাইয়া পড়িতেছিল, তখন সেই দৃশ্য হইতে কাহারও চোখ ফিরিতেছিল না। ক্রমেই যে সেই জলের বর্ণ পরিবর্তিত হইতেছিল
তাহা তখন যেন কাহারও লক্ষ্য পর্যন্ত ছিল না। কিন্তু এ পৃথিবী শুধু ভাবেরই রাজ্য নয়, ইহা বাস্তব এবং গতিশীল। সহসা ভাবে বিভোর সেই দর্শকগণকে সচেতন করিয়া তুলিয়া ঘোর হুহুঙ্কার সহকারে অশনি ভরা মেঘ গর্জিয়া উঠিল। তখন ফিরিয়া সকলেই একসঙ্গে দেখিলেন, কালো মেঘে নীল আকাশে একটু আর কোনোখানে ফাঁক পর্যন্ত রাখে নাই। চারিদিকের গাছপালাগুলা অমন স্তব্ধ হইয়া যেন কি একটা বিপ্লবেরই জন্য প্রতীক্ষা করিয়া আছে। স্নেহ ইহা দর্শন করিয়া বলিল, এই সময় এমনি নির্জন জায়গায় ছোটাছুটি করতে বড় ভালো লাগে। আয় ভাই, ছুটে গিয়ে ওই দেবদারু গাছটা কে আগে ছুঁতে পারে দেখা যাক। তাহারা সেই অদূরের গাছ লক্ষ্য করিয়া ছুটিল। বিনোদের বারণ ও আহ্বান কেহই নিজেদের সে বন্ধন মুক্তির উৎসাহে কানেই তুলিল না। ক্ষণকাল অপেক্ষা করিয়া কেহ ফিরিল না দেখিয়া বিনোদও তাহাদের ফিরাইয়া আনিতে তাহাদের দিকে তখন ব্যস্ত হইয়া ছুটিলেন। মেঘ তখন আকাশের কানায় কানায় ভরিয়া আর ভরিবার জায়গা পাইতেছিল না। ঝড় এইবার আসন্ন হইয়া আসিয়াছে, তাহা পাখিদের দেখিলেই বোঝা যায়। তাহাদের অবস্থা দেখিয়া যেন চারিদিক হইতে সমস্ত গাছপালা হঠাৎ একসঙ্গে ঝাঁকড়া মাথা দুলাইয়া হাসিয়া উঠিল। হু হু শব্দে বাতাস সেই অট্ট হাসিতে যোগ দিয়া তাহার ভৈরব বিষাণ বাজাইয়া দিল। আকাশে গম্ভীর বজ্রধ্বনি হইল। বিনোদ চিৎকার করিয়া ডাকিলেন, স্নেহ, সুধা, নীরু, ওরে তোরা শিগগির ফের, শহরের দিকে ছুটে চল, ওরে শিগগির ফের। কড়কড় শব্দে তাহার সে উচ্চ শব্দ কোথায় ডুবাইয়া দিয়া লহরে লহরে বিদ্যুৎ খেলিয়া গেল। দেখিতে দেখিতে পটপট শব্দে বৃক্ষলতা ছিঁড়িয়া উপড়াইয়া ভাঙিয়া স্বর্গে মর্তে রসাতলে একসা করিয়া দিয়া সর্বত্রই ওলট পালট বাঁধাইয়া এক ভীষণ ঝটিকা আসিয়া উপস্থিত হইল। মেঘের অন্ধকারে একেবারে চারিদিক অন্ধকারময় হইয়া গেল। যখন ঝড় থামিল তখন গভীর অন্ধকারে আকাশ পাতাল পরিপূর্ণ। মুষলধারে বৃষ্টি হইয়া রাস্তায় প্রায় 1 হাঁটু কাদা। বিনোদ স্খলিত পদে দুই ভগিনীর 2 হাত ধরিয়া ধীরে ধীরে সেই অতি পিচ্ছিল পথে অগ্রসর হইতেছিলেন। সুধা যে এই দুর্যোগের মাঝখানে কোথায় হারাইয়া গিয়াছে, কোথাও আর তাহাকে খুঁজিয়া পাওয়া যাইতেছে না। কোথায় গেল? এই অশ্রান্ত বৃষ্টিধারার মধ্যে আর দুটি শীতার্ত ভয়ার্ত বালিকা সঙ্গে বিনোদ নিজেকে বড় বিপন্নই বোধ করিল। কোথায় যায়? ইহাদের কি করে? সুধাকেই বা খোঁজ করিয়া বেড়ায় কোথায়? এদিকে ঝড়ের মধ্যে ছুটিতে ছুটিতে কে কোথায় গিয়া পড়িয়াছিল তাহার ঠিকানা ছিল না। যখন বৃষ্টির ঝাপটা খুব জোরে পিঠের উপর আছড়াইয়া পড়িতে আরম্ভ হইল, তখনই সকলের সঙ্গ ছাড়া হইয়া চারিদিকে জমাট বাঁধা অন্ধকারের মাঝখানে সুধার প্রথম চটকা ভাঙিয়া দারুণ ভয়ে সে একান্ত অবসন্ন হইয়া পড়িল। গলা শুকাইয়া কাঠ হইয়া গিয়াছে, কণ্ঠ হইতে শব্দ বাহির হইতেই চাহে না। তবু প্রাণপণ শক্তিতে কোনো মতে কাতর কণ্ঠে সুধা ডাকিল, বিনোদদা, নীরু, ও ভাই মেজদি। আবার মেঘ ভৈরব গর্জনে ডাকিয়া উঠিল। বৃষ্টি আরো জোরে চাপিয়া আসিল। আর কোনো সাড়া আসিল না। ভীতা সুধা দিক নির্ণয়ে অক্ষম হইয়া যেদিকে পারিল জ্ঞান শূন্যবৎ একদিকে ছুটিতে লাগিল। কোথা যাইতেছে, কোথায় যাওয়া উচিত, সেই জ্ঞানটুকুও হয়তো তাহার ছিল না। কেবল একটু হুঁশ ছিল যে ইহার একটি দিকে নদী আছে। ছুটিতে ছুটিতে হঠাৎ কিসে বাধা পাইয়া সহসা সে হোঁচট খাইয়া চৌচাপটে আছড়াইয়া পড়িয়া গেল। মাগো বলিয়া কাতরোক্তি করিয়া উঠিল। বোধ হইল যেন পায়ের হাড়টা ভাঙিয়া গিয়াছে। পায়ের যন্ত্রণা একটু পরে ঈষৎ কমিয়া আসিলে হাত বাড়াইয়া বাড়াইয়া সে দেখিল যাহা তাহাকে বাধা দিয়াছে
তাহাই হয়তো এই বৃষ্টিধারা হইতে আশ্রয়ও দিতে পারে। সেটা একটা বাংলো বাড়ির সামনের সিঁড়ি। আশ্বস্ত চিত্তে সে তখন সাবধানে পৈঠা কয়টি উঠিয়া অতি কষ্টে আহত পাটাকে টানিয়া টানিয়া বারান্দায় উঠিল। হাতড়াইয়া হাতড়াইয়া ঘরের দ্বারও স্থির করিল। কিন্তু কে আর এ দুর্যোগে দ্বার মুক্ত করিয়া রাখিবে? দরজা ভিতর হইতে খিল আঁটিয়া বন্ধ করা। সুধার তখন বড় দায়, সেই প্রাণের দায় তাহার উপস্থিত। এখন কাহার বাড়ি এটি, ইহার কি বৃত্তান্ত, এসব কিছুই ভাবিবার ক্ষমতা বা বুদ্ধি তাহার মাথায় নাই। তাহার একটু আশ্রয়ের নিতান্ত দরকার। তা বাঘের বাসা হইলেও সে এখন তাহাতে প্রবেশ করিতে রাজি আছে। প্রাণপণে দ্বার ঠেলাঠেলি করিয়া সে ডাকিল, ওগো, কে আছো গো, দোর খোলো। কিন্তু সে দুর্যোগে প্রকৃতির সেই উচ্চ ক্রন্দন রোলে সুধার সেই পরিশ্রান্ত কাতর ক্লান্ত আহ্বান কেহই শুনিতে পাইল না। সেও আর বেশিক্ষণ সে অবস্থায় দাঁড়াইতে পারিতেছিল না। অবসন্ন হইয়া সেইখানেই দ্বারের কাছে শুইয়া পড়িল। সুধা যখন চোখ চাহিল, প্রথমটা তাহার স্বপ্নই মনে হইয়াছিল। তারপর ভালো করিয়া চোখ মুছিয়া উঠিয়া বসিতে তখন বুঝিল স্বপ্ন নয়, সত্য সত্যই সে এক অপরিচিত শয্যায় আশ্রয় পাইয়াছে। সে ধীরে ধীরে সেই এতক্ষণকার আশ্রয়ে পালঙ্ক হইতে নামিয়া একটু অগ্রসর হইতেই উভয় গৃহের মধ্যস্থ একটি দ্বারের পর্দা নড়িয়া উঠিল এবং সেই দরজা দিয়া কে একজন সম্পূর্ণ অপরিচিত লোক এই ঘরে প্রবেশ করিয়াই সসম্ভ্রমে বলিয়া উঠিলেন, এই যে, আপনি উঠেছেন। সুধা অত্যন্ত সংকুচিতভাবে মাথা নিচু করিল। সে অবশ্য বুঝিল ইনি তাহার আশ্রয়দাতা। আশ্রয়দাতাকে যে ধন্যবাদ দেওয়া উচিত তাহা তাহার একেবারের জন্য মনে পড়িলই না। বরং সে একটু অসন্তুষ্ট হইয়াই ভাবিল, এ লোকটি তো বাঙালি দেখছি, বোধহয় এ বাড়ির মেয়েরাও এ বাড়িতে আছেন, তা তাঁদের কারুকে পাঠালেই তো হতো। এ আবার কেমন ভদ্রতা বাবু। আগন্তুক তাহাকে নীরব দেখিয়া আবার বলিলেন, আপনার কাপড় জামা সমস্তই ভিজে, এই পাশের ঘরটায় অন্য কাপড় পাবেন, এগুলো ছেড়ে আসুন, তা না হলে হয়তো অসুখ করবে। অনেকক্ষণ যদিও ওগুলো গায়েই রইল, কি করি, উপায় ছিল না, মাপ করবেন। আমার এখানে স্ত্রীলোক দাসী পর্যন্ত একটা নেই, তাই অন্যায় হচ্ছে জেনেও আমায় আপনাকে এই অবস্থায় রেখে দিতে হয়েছে। সুধার অত্যন্ত শীত করিতেছিল। দ্বিরুক্তি না করিয়াই সে তাই তখনই পার্শ্বের স্নানাগারে বস্ত্র পরিবর্তন করিতে চলিয়া গেল। সে ঘরে তাহার জন্যই বোধ করি একটা আলো ছিল। কোঁচানো সরুপার ধুতি ও একখানা রামপুরি চাদর মাত্র সে আলনার উপর দেখিতে পাইল। কাপড় চোপড় সব ছাড়িয়া চুলগুলি তোয়ালে দিয়া মুছিয়া সে পূর্বস্থানে ফিরিয়া আসিয়া দেখিল গৃহস্বামী সেই ঘরেই একটা চৌকিতে বসিয়া আছেন। অনেকখানি প্রকৃতস্থ হইয়া আসার সঙ্গে সঙ্গেই সুধা মনে মনে এ নতুন আশ্রয়ের নতুন বিপদ অনুভব করিতেছিল। এখন ইহাকে কাছে দেখিয়া তাহার সে ভয়টা আরো একটু বেশি হইল। এই নারী শূন্য গৃহে অচেনা পুরুষের সঙ্গে কেমন করিয়া সে নিশি যাপন করিবে, তাহার নিকট মনের ভয় সে চাপিতে পারিল না। সভয়ে বলিয়া উঠিল, বিনোদ দাদা কি আসেননি? গৃহস্বামী সেই কেদারায় উপবিষ্ট পুরুষ তাহার সাড়া পাইয়া উঠিয়া দাঁড়াইলেন। কহিলেন, তিনি কে? কই, কেউ তো আসেননি। আপনি দেখছি বাঙালির মেয়ে, আপনার এরকম নিরাশ্রয় অবস্থা কেন? সুধার এইবার চোখ ফাটিয়া কান্না আসিতেছিল।
অতি কষ্টে সে চোখের জল চাপিতে চাপিতে রুদ্ধপ্রায় স্বরে বলিল, আমরা মার্বেল ডগ দেখতে এসেছিলুম। সন্ধ্যার গাড়িতেই বাড়ি ফিরতুম, তা হঠাৎ ঝড় এসে পড়ল। কে কোথায় গিয়ে পড়লে, আমিও এইখানে। বলিতে বলিতে তাহার চোখ ছাপাইয়া টস টস করিয়া ফোঁটা কয়েক জল ঝরিয়া পড়িল। আবার পড়িতে যদি আরম্ভই করিল তার থামিল না। সন্ধ্যা রাত্রে সেই সর্বনেশে বৃষ্টিটার মতোই তাহা অঝরে পড়িতে লাগিল। তাহার আশ্রয়দাতা বড় বিপদেই পড়িলেন। কি বলিয়া তিনি এই সুন্দরী অতিথিকে সান্ত্বনা দিবেন অথবা কি যে করিবেন, কিছুই যেন তিনি ভাবিয়া কুল কিনারা দেখিতে পাইলেন না। কিছুক্ষণ বিব্রতভাবে দাঁড়াইয়া তাহার কান্না দেখিয়া অবশেষে বলিলেন, তিনিও কোথাও এমনই আশ্রয় নিয়েছেন আর কি। সকালেই আমি তার খোঁজ করব। আজ আপনি বড় পরিশ্রান্ত হয়েছেন, এখন একটু বিশ্রাম করুন, আমি ও ঘরে যাই। তিনি দরজার দিকে দুপা অগ্রসর হইয়াই আবার ফিরিলেন, কারণ তাহার পশ্চাতে একটা অতি ভীতিপূর্ণ অস্ফুট শব্দ শোনা গিয়াছিল। সুধা একটু অগ্রসর হইয়া আসিয়া একটু দৃঢ়ভাবে হঠাৎ বলিয়া উঠিল, না না, এমন করে এখানে আমি থাকতে পারি না। আমি তার চেয়ে রাস্তায় বসে থাকবো, সেও ঢের ভালো। তাহার আশ্রয়দাতা একজন তরুণ যুবক। তাহার শরীরের রক্ত অবশ্য খুবই ঠান্ডা নয়। তিনি তাহার এই ভয়, সন্দেহ ও অকৃতজ্ঞতা দেখিয়া নিজেকে কিঞ্চিত অপমানিত বোধ করায় তাহার উপর ঈষৎ বিরক্ত হইলেন। একটু রুষ্টভাবে বলিলেন, কেন, এখানে কি আপনার কোনো অসুবিধা হচ্ছে? বলুন, তা না হলে কি জন্য এরকম কথা বলছেন? আপনাকে ভদ্রঘরের মেয়ে বলে মনে হচ্ছে। আমিও আপনারই একজন স্বদেশী ভদ্র লোক। আমাদের কি একটুও মনুষ্যত্ব নাই? আপনারা এই রকম মনে করেন? আমাতে আপনি কিছু যদি অভদ্রতা দেখে থাকেন, তাও স্পষ্ট করে আমায় বলুন, আমি তাহলে সেটা এখনই শুধরে নিই। গর্বিত কথাগুলা ও বক্তার মুখে তেমনি সগর্ব ভাব সুধার মনে ইহার প্রতি যেন কতকটা বিশ্বাস জন্মাইয়া দিতে চাহিল। কিন্তু সে অনেক পুস্তকে পড়িয়াছে যে সকল সময় বাহির দেখিয়া মন্দ লোককে চেনা যায় না। রামায়ণের সন্ন্যাসী বেশি রাবণ প্রভৃতির অনুকম্পায় দৃষ্টান্তের অভাব নাই। সে ধীরে ধীরে কহিল, আপনি রাগ করবেন না, এখন তো ঝড় বৃষ্টি থেমে গেছে, আমি কেন এইবার যাই না? এই বলিয়া সে আরো একটু অগ্রসর হইল। গৃহস্বামী ব্যস্ত হইয়া বলিয়া উঠিলেন, না না, তা কি হতে পারে? এ রাত্রে এ দুর্যোগে আমি কি আপনাকে একলা ছেড়ে দিতে পারি? সুধা ভয়ে বিস্ময়ে অস্ফুট ধ্বনি করিয়া উঠিল, ওমা, আমি তবে কি করব? ভীষণভাবে ক্রুদ্ধ হইতে গিয়া গৃহস্বামীর হঠাৎ মনে পড়িল যে এটা ইউরোপ নয়, এটা ভারতবর্ষ। বাঙালির মেয়ের পক্ষে এই দুর্যোগে এক রাত্রি অচেনা দেশে এক নারী শূন্য গৃহে অপরিচিত পুরুষের সঙ্গ খুবই ভীতিজনক, সন্দেহ নাই। নিজের অন্যায় অভিমানে লজ্জিত হইয়া তাই একটু দয়ার্দ্র কণ্ঠেই বলিলেন, তবে এক কাজ করা যাক, আমি আপনার বাড়িতে একটা টেলিগ্রাম করি, তারা এসে আপনাকে নিয়ে যাবেন। এখন তাদের ঠিকানাটা কি বলুন দেখি। অশ্রুপ্লাবিতা সুধা কলের ন্যায় বলিয়া গেল, বিপিন বিহারী রায়, শেরপুর। টেলিগ্রাম পাঠাইয়া আসিয়া যুবক দেখিলেন সুধা তখনও সেইখানে দাঁড়াইয়া অঝর ঝরে কাঁদিতেছে। তাহার অত্যন্ত ইচ্ছা করিতে লাগিল দুইটা ভালো কথায় এই বিপন্না নারীকে একটু সান্ত্বনা করিয়া তাহার চোখের অজস্র প্রবাহিত জলের ধারা থামান। কিন্তু কেমন একটা অনভ্যাসজনিত লজ্জাও বোধ হইল। তাছাড়া সেটা কিভাবে এই সন্দিগ্ধ চিত্তা নারী গ্রহণ করিবে সে সম্বন্ধেও একটু ভয় ছিল।
একটু বিপন্নভাবে দাঁড়াইয়া থাকিয়া স্বল্প পরে বলিলেন, চুপ করুন, বোধহয় ভোর 4টের ট্রেনে কেউ না কেউ শেরপুর থেকে এসে পৌঁছবে। দুর্যোগ থেমে গেছে যখন, তখন আসার কোনো বাধা নিশ্চয়ই পড়বে না। সুধা এইবার একটু কৃতজ্ঞভাবে তাহার আশ্রয়দাতার মুখের দিকে চাহিল। তাহার সৌম্য সুন্দর মুখে ও করুণ দৃষ্টিতে তাহার এতক্ষণ পরে তাহার উপর যেন একটু বিশ্বাস ও ভরসা জন্মাইতে চাহিল। সে ধীরভাবে জিজ্ঞাসা করিল, আপনি কে? যুবক মনে মনে একটু হাসিয়া বলিলেন, আমি একজন ভদ্র কায়স্থ সন্তান, আমার নাম সুধীরচন্দ্র ঘোষ। নামটা শুনিয়া সুধার মুখটা একটু লাল হইয়া উঠিয়াছিল। একটু ক্ষুদ্র নিঃশ্বাস ফেলিয়া সে ভাবিল, সংসারে এক নামের কত লোকই থাকে। ক্লান্ত সুধা অতি শীঘ্রই এই অপরিচিত পরাশ্রয়ে বিপদের ভয় ভাবনা ভুলিয়া কখন ঘুমাইয়া পড়িয়াছিল। কিন্তু তথাপি সেই মৃদু স্পর্শেই তাহার ঘুম ভাঙিয়া গেল। চোখ চাহিয়া সে যাহা দেখিল, তাহাতে প্রথমটা সে নিজের দৃষ্টি ও বুদ্ধিকে অবিশ্বাস করিয়া আড়ষ্ট হইয়া রহিল। কিন্তু সেই এক মুহূর্ত পরেই যখন অবিশ্বাস করিবার আর কিছুই রহিল না, তখন ক্রোধে ও বিরক্তিতে তাহার ক্ষুদ্র ললাট কুঞ্চিত ও সুকৃষ্ণ নেত্রদ্বয় আরক্ত হইয়া উঠিল। আহত হইলে ফণিনী যেমন করিয়া ফনা তুলে, তেমনি করিয়া সে তাহার জলসিক্ত কেশগুচ্ছ মুখের উপর হইতে অপসারিত করিয়া উঠিয়া দাঁড়াইল। সুধীর একটু যেন অপ্রতিভভাবে ঈষৎ সরিয়া গেলেন। সুধা একবার মাত্র তাহার রাগ রক্তিম বিশাল নেত্রের তীব্র দৃষ্টি তাহার কুণ্ঠিত মুখের উপর বজ্রের মতো নিক্ষেপ করিয়া বিনা বাক্য ব্যয়ে দ্বারের দিকে অগ্রসর হইল। দ্বার খুলিয়া যখন সে বাহির হইয়া যায় তখন সহসা গৃহস্বামীর ক্ষণিক নিশ্চলতা দূর হইল। তিনি ছুটিয়া আসিয়া দ্বার রোধ করিয়া দাঁড়াইলেন। মৃদু হাসিয়া কহিলেন, সুধা, কোথায় যাচ্ছ? সুধার উজ্জ্বল চোখে তীব্র ঘৃণা ফুটিয়া উঠিল। ক্রোধকম্পিত বিদ্রূপের স্বরে সে বলিল, আপনি না ভদ্র কায়স্থ সন্তান? গৃহস্বামী সুধার রাগ দেখিয়া মৃদু মৃদু হাসিতেছিলেন। সেইভাবেই বলিলেন, হ্যাঁ সুধা, আমার পরিচয়টা আমি মিথ্যা দিইনি, যা বলেছি সত্যই আমি তাই। এ ঘরের সব দোরগুলো তুমি ভেতর থেকে বন্ধ করেছিলে, তাই এই দোরটা খুলেই এসেছি। তোমার ঘুম ভাঙা পর্যন্ত আমি আর অপেক্ষা করে থাকতে পারিনি। সুধীর হাত বাড়াইয়া তাহার হাত ধরিল। সুধা। ক্রুদ্ধ সুধা তাহার হাত ঠেলিয়া দুপা পিছাইয়া গিয়া ক্ষোভে দুঃখে কাঁদো কাঁদো হইয়া বলিয়া উঠিল, তুমি এত বড় পাপিষ্ঠ? বলিতে বলিতে নিজের একান্ত অসহায় অবস্থা ভাবিয়া সে কাঁদিয়া ফেলিল, আর আত্মদমন করিতে পারিল না। তখন গতিক বড় মন্দ দেখিয়া সুধীর তার তামাশার লোভটুকু বজায় রাখিতে পারিলেন না। পকেট হইতে একখানা চিঠি বাহির করিয়া সুধার হাতে দিয়া হাসিয়া বলিলেন, এটা কার হাতের লেখা বলতে পারো? সুধা তাহার পিতার হস্তাক্ষর তৎক্ষণাৎ চিনিয়া আগ্রহ ভরে সেই পত্র পাঠ করিতে লাগিল। পড়িতে পড়িতে তাহার মুখ প্রথমে সাদা ও পরে গাঢ় রক্তবর্ণে পরিবর্তিত হইয়া গেল। পাঠ শেষে অধিকতর সলজ্জ মুখে সে মাথা নিচু করিল। তাহার পা হইতে মাথা পর্যন্ত যেন কিসের তাড়নায় কাঁপিতেছিল। চিঠিখানা সেই আবেগ ও আবেশ কম্পিত শিথিল হস্ত হইতে খসিয়া পড়িয়া গেল। দর্শক নীরবে সতৃষ্ণ সকৌতুক দৃষ্টিতে সুধার এই ভাব বিপর্যয় দেখিতেছিলেন। চিঠিখানি ভূমি হইতে কুড়াইয়া লইয়া বলিলেন, দেখলে তো, তোমার বাবা লিখছেন, পরম শুভাশীর্বাদ বিজ্ঞাপন, বাবা সুধীর,
আমি আজ বৈকালে মাত্র জানিলাম যে তুমি মীরগঞ্জে মার্বেল ডকের কাছে আছো। আমি মনে করেছিলাম সুধাকে আমি নিজেই লইয়া গিয়া তোমার হাতে সঁপিয়া দিয়া আসিব। বাড়ি ফিরে দেখি মেয়েরা মার্বেল ডক দেখতে গিয়েছে। বিনোদ ও তোমার টেলিগ্রাম প্রায় একসঙ্গেই এলো। তাইতে জানিলাম সুধা স্বয়ংই তোমার কাছে উপস্থিত হয়েছে। ঈশ্বরের আশীর্বাদে এই মিলন নিশ্চয়ই তোমাদের অবিচ্ছিন্ন সুখের হইবে। বিনোদ এই চিঠি নিয়ে যাইতেছে, তারই সঙ্গে তোমরা দুজনে একবার এসো। সুধার পিসিমাও তোমাদের একবার একত্র দেখতে চাচ্ছেন, তা না হলে আমরাই তোমাদের কাছে যেতাম। আশীর্বাদক শ্রী কালীপদ মিত্র। সুধা এতক্ষণ দাঁড়াইয়া কাঁপিতেছিল। এ সকল কথার একটি অক্ষরও তাহার কানে হয়তো যায় নাই। সে আপনার এত বড় সৌভাগ্য কিছুতেই যেন বিশ্বাস করিতে পারিতেছিল না। তাই সে হঠাৎ অর্ধ অবিশ্বাসে বলিয়া উঠিল, যদি এ চিঠি বাবার লেখা না হয়? তাহার ঠোঁটে বাকি কথা আটকাইয়া গেল। সেটা বড় ভীষণ অপবাদ, সহসা কাহাকেও দেওয়া যায় না। সুধীর এবার উচ্চকণ্ঠে হাসিয়া উঠিল। এ বড় মন্দ মজা নয় সুধা। তুমি প্রথম থেকে আমাকে যে মস্ত বড় একটা বদমায়েশ বলে স্থির করেছ, কিছুতেই দেখছি সেটা আর ভুলতে পারছো না। তা তুমি বলতে পারো, কারণ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে পরিচয়টা বেশ ভালো রকমই আছে কি না? আমি কি তোমাকে এতক্ষণ আমার সুধা বলে মনে করেছিলাম? বরং মনে হচ্ছিল এ আবার কি একটা গ্রহে পড়া গেল। আচ্ছা, তুমি আমায় চেনো না, কিন্তু বলিতে বলিতে সে দ্বার খুলিয়া পাশের ঘরে প্রবেশ করিয়া টেবিলের উপরের রাইটিং কেস হইতে অর্ধলিখিত একখানা পত্র তুলিয়া লইয়া আবার সুধার নিকটস্থ হইল। সেখানে তাহার সামনে ধরিয়া মৃদু হাসিয়া বলিল, আমার লেখা তো চেনো, দেখো দেখি এ লেখাটা তোমার স্বামীর কিনা। সুধা মাটি হইতে দৃষ্টি তুলিয়া কম্পিত কটাক্ষে তাহার প্রসারিত হস্তস্থিত পত্রখানার দিকে দৃষ্টি করিল। প্রাণের সুধা, এই তো সেই চেনা হাতের প্রিয় সম্বোধনটি। হায়, এ কি বিড়ম্বনা! এই অপরিচিত প্রাণীদ্বয়ই কি পরস্পরের চিরজীবনের সহায়? ইহারাই কি ইহাদের দুজনের একমাত্র প্রাণাধিক প্রিয়তম? সুধার লজ্জায় রাঙা মুখে একটু করুণার মৃদু হাসি ফুটিয়া উঠিল। নোভেলেও যে এমন প্রেমিক যুগলের কল্পনা দেখা যায় না। সুধীর কিন্তু এইটুকু প্রমাণ দিয়াই নিশ্চিন্ত হইল না। হাজার হোক, সেও তো একটা ম্যাজিস্ট্রেট। বৈকালে প্রাপ্ত বোম্বে হইতে রিডাইরেক্ট করা পত্রখানা নিজের বেড়াইবার কোটের পকেট হইতে বাহির করিয়া আনিয়া সুধার চোখের সামনে তেমনি করিয়া ধরিয়া বলিল, চেয়ে দেখো দেখি সুধা, এই চিঠিখানা বোধ হয় তুমি তোমার স্বামী সুধীরকেই লিখে থাকবে। অন্য কোনো জালিয়াত সুধীরের হয়তো এটা পাবার সম্ভাবনা ছিল না। সুধার একবার ইচ্ছা হইল তাহার লেখা এই চিঠিখানা ইহার হাত হইতে কাড়িয়া লইয়া কুটি কুটি করিয়া ছিঁড়িয়া ফেলা। ছি ছি, কি লজ্জা! এই যে অপরিচিতের প্রতি রাত্রের মধ্যে কতবারই অবিশ্বাস তাহার মনে জাগিয়া উঠিতেছিল, সেই অবিশ্বাসে যাহাকে সে অকথ্য অপমান পর্যন্ত করিতে দ্বিধা করে নাই, তাহার প্রতি এই লিপিখানি কত ভালোবাসা, কত অভিমান সোহাগী না বহন করিয়া আনিয়াছে। যাহাকে চোখে দেখিলে চিনিতে পারিবার মতো এতটুকুও সঞ্চয় তাহার নাই, তাহাকে কি বলিয়া তাহার আপনার মনের সমস্ত সঞ্চয়টুকু সরল বিশ্বাসে সে উজাড় করিয়া দিয়াছে? এমন বোকামি এসে! সুধীরের কথায় অভিমানের দুফোঁটা চোখের জল তাহার লজ্জারক্তিম গালের উপর ঝরিয়া পড়িল। তাহাকে কাঁদিতে দেখিয়া
সুধীর তাহার চোখের জল মুছাইয়া দিতে গেল। আবার হাতখানি সরাইয়া লইয়া হাসিয়া জিজ্ঞাসা করিল, কি সুধা, এইবার তোমায় আমি ছুঁতে পারি তো? সুধীর তাহাকে নিজের কাছে টানিয়া লইতেই সে তাহার বক্ষে ঝাঁপাইয়া পড়িয়া বড় সুখে বিজড়িত অভিমানের কান্না কাঁদিয়া তাহার আলোড়িত বুকের বাহিরটা ভাসাইয়া দিল। তখন জানালার আশপাশ দিয়া উষাবতী তাহারই মতো রাগ রক্তিম মুখে উঁকি দিতেছিলেন। ভোরের বাতাস গাছপালার উপর হইতে গত বৃষ্টির বাড়ি বিন্দু নাড়া দিয়া তাহারই অশ্রুবিন্দুর মতন একটি একটি করিয়া ঝরাইয়া ফেলিতেছিল। বাহির হইতে বিনোদ ডাকিয়া বলিল, সুধীর, সুধা কি উঠেছে? তার জন্য বড় ভাবনা হয়েছিল, তাকে একবার ডেকে দাও দেখি। সুধা মুখ তুলিল। সুধীর তাহার মতলব বুঝিতে পারিয়া তাহার একটি হাত ধরিয়া ফেলিল। হাসিয়া ডাকিল, বিনোদদা, তোমাদের সুধা আমার সঙ্গে ভারী ঝগড়া করছে। বলছে আমি নাকি জালিয়াত, ও চিঠি জাল করেছি। তুমি এসে আমায় বাঁচাও ভাই। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।